আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। হিন্দু ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই ডিসকাশনটা আসলে করার ইচ্ছা ছিল না। বাংলাদেশ যে চেন্নাই টেস্টে পরাজিত হয়েছে, বাজে ব্যাটিং প্রদর্শনী আমরা দেখেছি। শেষ 40 রানে বাংলাদেশ 6 উইকেট হারিয়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে আসলে ওভারঅল যে ডিসকাশনটা করা হয়েছে দ্যাট ওয়াজ ইনাফ। বাট নাজমুল হোসেন শান্ত অফিসিয়াল প্রেস মিটে যাবার পরে সাকিব আল হাসান সম্পর্কে যে প্রশ্ন উঠেছে এবং তারপরে ক্যাপ্টেন এটার এক্সপ্লেনেশন দিতে গিয়ে যে কথাগুলো বলেছেন, সেই ব্যাপারটা নিয়ে আমার কাছে মনে হয় আলোচনা হওয়া দরকার, আলোচনা করা দরকার। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তিনি যখন প্রেস মিটে গেছেন তারই যাওয়ার কথা, যিনি ক্যাপ্টেন তার যাওয়ার কথা, এবং একই সাথে তিনি হায়েস্ট ব্যক্তিগত যে রানের ইনিংসটা 80+ সেটাও তিনি খেলেছেন আজই। ওইখানে নাজমুল শান্তকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব আল হাসানকে বাদ দেওয়ার পরিকল্পনা করছেন কিনা। সাংবাদিকরা সাংবাদিকরা যারা চেন্নাই টেস্ট কাভার করেছে তারা এই প্রশ্নটা তুলেছে যে সাকিব আল হাসানকে দল থেকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা করছে কিনা টিম ম্যানেজমেন্ট। এর উত্তরে শান্ত প্রথমে কিছুক্ষণ চুপচাপ ছিলেন, এরপরে হেসেছেন, তারপরে বলেছেন সাহসী প্রশ্ন, তারপরে বলেছেন মাশাআল্লাহ। চুপচাপ ছিলেন, মানে শান্তর জন্য হজম করা, ডাইজেস্ট করা ডিফিকাল্ট হচ্ছিল যে এরকম একটা প্রশ্ন আসতে পারে, এবং এটা যে নাজমুল শান্তর জন্য আসলে হজম করা কষ্টকর হচ্ছিল এরকম একটা প্রশ্ন আসতে পারে, সেটা তিনি তার উত্তরের মাধ্যমে, উত্তরের প্রথম অংশে ক্লিয়ার করেছেন। তিনি কি বলেছেন? সাহসী প্রশ্ন। ডেফিনেটলি সাংবাদিকরা কাভার করতেই যায়, কারো তেলবাজি করতে যায় না। সো হু এভার দ্য ক্রিকেটার ইজ, ইফ হি ইজ আউট অফ ফর্ম, তিনি ক্যাচ মিস করছেন, ব্যাটিং করতে স্ট্রাগল করছেন, তিনি তার টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বাজে বোলিং করেছেন চেন্নাই টেস্টে 6-এর উপর ইকোনমিতে। সো এরকম একটা সিচুয়েশনে একজন ক্রিকেটারকে নিয়ে যখন এই প্রশ্ন উঠবে, এবং যখন এই প্রশ্ন ওঠে, তখন সেই পার্টিকুলার ক্রিকেটার পরবর্তী টেস্টের দলে থাকবেন কি থাকবেন না, সেই প্রশ্নটা খুব বেশি ভ্যালিড হয়। নাজমুল হোসেন শান্ত বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সবসময় একটা মুখস্থ সিস্টেমের মধ্যে চলে, এবং এই সিস্টেমে চলার কারণে আমরা দেখেছিলাম যে একটা সময় মাশরাফি বিন মুর্তজা, তিনি প্রপার পারফর্মার না হওয়ার কারণেও শুধুমাত্র মাশরাফি বিন মুর্তজা, শুধুমাত্র জনপ্রিয় ক্যাপ্টেন, ক্ষুরধার মস্তিষ্ক, বেস্ট ক্যাপ্টেন এভার প্রডিউস ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ক্রিকেট, এই যে ট্যাক্সগুলো রয়েছে এগুলো কোনোটাই মিথ্যা না। এটার কারণে মাশরাফির ক্যারিয়ারটা একটা সময় আমরা দেখেছিলাম যে সাধারণ পাবলিক পর্যন্ত ট্রল করতো যে মাশরাফি ইজ নট প্রপারলি ফিট টু প্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট, অনেকটা জোর করে তিনি খেলছেন। এবং মাশরাফি নামটার কারণে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট মাশরাফি যতদিন খেলতে চান তাকে খেলাতে চায়, এরকম একটা অবস্থা আমরা দেখেছিলাম। এই যে সিচুয়েশনস গুলো, সেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে এই মুহূর্তে খুবই প্রযোজ্য, খুবই যুক্তিযুক্তভাবে এই প্রশ্নটা ওঠাটা খুব স্বাভাবিক। আপনি যদি খেয়াল করে দেখেন যে সাকিব আল হাসান, তিনি বল করতে স্ট্রাগল করছেন, দীর্ঘ সময় ধরে সাকিবের ব্যাটে রান নাই, এটা আমরা কম বেশি সবাই জানি। এই যে বল করতে স্ট্রাগল করছেন, আপনি যখন একটা দলের এগেনস্টে খেলবেন লাইক ইন্ডিয়া, সেই পার্টিকুলার দলের এগেনস্টে তো আপনি আপনার পরিকল্পনাটা এমনভাবে করবেন যেন তাদের ব্যাটিং ডিপার্টমেন্টকে আপনি অস্বস্তি দিতে পারেন। এই তো হিসাব সহজ। যেই দলের ব্যাটিং ডিপার্টমেন্ট ওয়ার্ল্ড ক্লাস, যেই দলের ব্যাটিং ডিপার্টমেন্টে রবিচন্দ্রন অশ্বিনও গিয়ে সেঞ্চুরি মারেন এবং তার টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যা 6টা, মানে ভাবতে পারেন যে এত পরে নামা একজন ব্যাটার কনসিস্টেন্টলি ব্যাট করছেন, দলে 6টা উইকেট চলে যাওয়ার পর 144 রানে, সেখান থেকে 199 রানে পার্টনারশিপ করে তিনি এবং রবীন্দ্র জাদেজা পুরো দলকে আসলে একটা অন্য ফ্লো দিয়ে দিলেন। এই যে ঘটনাগুলো ঘটছে বা ঘটে, তার মানে তাদের ব্যাটিং ডেপথ রয়েছে। যেই দলের ব্যাটিং ডেপথ রয়েছে, যেই দলের ব্যাটিং ডিপার্টমেন্টের 6, 7, 8 নম্বরের ক্রিকেটাররাও আসলে প্রতিপক্ষের জন্য অনেক বেশি হুমকি ক্রিয়েট করতে পারে, সেই দলের বিপক্ষে তো আপনার বোলিং ডিপার্টমেন্ট অনেক বেশি ক্ষুরধার হবে। আপনি প্রয়োজনে 6 জন বোলার নিয়ে খেলবেন। বাংলাদেশ দল খেলেছে ফ্রন্টলাইন 4 জন বোলার নিয়ে, এবং সাকিব আল হাসান তার নামের জোরে খেলেছেন। কাঁধে ব্যথা, হাতে বলের অনুভূতি পান না, এরকম সিচুয়েশনে একজন ক্রিকেটারকে একজন ক্যাপ্টেন যদি ক্যারি করে, সেই প্রশ্ন ওঠা কি স্বাভাবিক না? স্বাভাবিক। নাজমুল শান্ত সেটার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, দেখেন কিভাবে, এবং এখানটাই কিন্তু কাউকে কাউকে বঞ্চিতও করা হয়। আপনার যখন সাকিবের থেকে বেটার কন্ডিশনে, বেটার ফিটনেস নিয়ে একজন ক্রিকেটার রয়েছেন তাইজুল ইসলাম, আপনি তাকে বসিয়ে রাখছেন, এবং ডেফিনেটলি যখনই তাইজুল সুযোগ পেয়েছেন, পারফর্ম করেছেন, তাকে আপনি বসিয়ে রাখছেন, এটা এক ধরনের অন্যায়। শুধুমাত্র নামের কারণে এবং বড় ভাইদের ছোট ভাই হওয়ার কারণে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন যেভাবে ঢাল হয়ে দাঁড়ান বড় ভাইদের সামনে, খুবই দুঃখজনক। নাজমুল শান্তর অ্যান্সারটা ঠিক ছিল, ঠিক এরকম, খুব সাহসী প্রশ্ন, মাশাআল্লাহ, যেটা আপনাদেরকে আমি বললাম। তারপর খেলোয়াড় সাকিবের মাঠের বাইরের পারফরমেন্স পাশ কাটিয়ে তিনি চলে গেলেন, গিয়ে বললেন অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না,
শুধু সাকিব ভাই হিসেবে বলছি না, আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে কামব্যাক করার জন্য, যা যা দরকার যে কাজগুলো করছে সেই কাজগুলো করছে কিনা ঠিকঠাকভাবে, মানে কামব্যাক করার জন্য কোনো ক্রিকেটার ঠিকঠাকভাবে পরিশ্রমটা ঠিকভাবে করছে কিনা, প্রসেসের মধ্যে রয়েছে কিনা, দলের প্রতি ইন্টেনশনটা কি, এবং এই জিনিসগুলো আমি খেয়াল রাখি। আমি চেষ্টা করি ওই ক্রিকেটারকে দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত সেই ব্যাপারটা বোঝার জন্য। এখন প্রশ্নটা এই জায়গাটাতেই যে সাকিব আল হাসানের ক্ষেত্রে শুধু না, তিনি সবার ক্ষেত্রে এটা দেখেন, তিনি কতটুকু নিবেদিত, তিনি কতটুকু দলকে দেওয়ার জন্য প্রস্তুত, তিনি কতটুকু কামব্যাক করার জন্য প্রপার মেথডের মধ্যে রয়েছেন। যদি সেটা সত্য হয় তাহলে সাকিব আল হাসান ইনজুরি নিয়ে খেলছে কি না সেই প্রশ্নটা চলে আসে। এখন গায়ের জোরে অনেকে বলতে পারে, মুখের জোরে অনেকে বলতে পারে, কলমের জোরে অনেকে বলতে পারে যে সাকিব আল হাসান 100% ফিট। বাস্তবতা তো সেটা মিন করে না ভাই। একজন ক্রিকেটার তার হেড পজিশন ঠিকঠাক রাখার জন্য যেভাবে স্ট্রাগল করছে এটা পুরো বিশ্ব দেখছে। একজন ক্রিকেটার যখন আরেকজন ধারাভাষ্যকারের কাছে বলেন যে তিনি আসলে স্পিন করার সময় স্পিনিং ফিঙ্গারে বলের কোনো সেন্স পান না, তখন তার ওই জায়গায় যে অস্বস্তি রয়েছে সেটা কিন্তু প্রকাশিত হয়। কাঁধের ব্যথার কথা তিনি যখন বলেন তার মানে তিনি 100% ফিট না। সো ওই পার্টিকুলার ক্রিকেটার তিনি যতই প্রসেসের মধ্যে থাক না কেন ফিটনেস ফিরে পাওয়ার জন্য, তার থেকে তো সেই ক্রিকেটার সবচেয়ে বেশি সুযোগ পাওয়ার যোগ্য যিনি 100% ফিট, যিনি সাকিবের কাছাকাছি পারফর্ম করতে পারেন, যাকে দিয়ে ক্যাপ্টেন দলে কাজে লাগাতে পারবে। আমি তাইজুল ইসলামের কথা বলছি। আপনারা খেলালেনই না একজন ক্রিকেটারকে, আপনারা জাস্ট শুধুমাত্র তার স্ট্রং লবি নাই ন্যাশনাল টিমে, দায়িত্ব নেই আমি বলছি, জাস্ট শুধুমাত্র ওই যে কোর গ্রুপটা মেনটেন করে ন্যাশনাল টিমের ডিসিশনসগুলো, সেই গ্রুপের অংশ তিনি না। দ্যাটস ওয়াই আপনারা তাকে খেলাবেনই না। এই যে পছন্দ অপছন্দের জায়গা, যে আমি একজন যোগ্যতম ক্রিকেটারকে খেলাবোই না, তারপরও আমি 50% ফিট একজন ক্রিকেটারকে খেলাবো, বাংলাদেশের ক্রিকেটের এবং বাংলাদেশের পারফরমেন্সকে বাধাগ্রস্ত প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের মেন্টালিটি যথেষ্ট। নাজমুল শান্তরা যেটা করছেন বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করছেন, এবং তারা সগৌরবে বলেন যে তিনি প্রসেস দেখেন। ইনজুর্ড একজন ক্রিকেটার যতই প্রসেসে থাক, তিনি যদি শতভাগ ফিট না হন অ্যাকর্ডিং টু সাকিব আল হাসান, তাহলে তো তার দেশের সাথে প্রতারণা করা, এবং সেই দেশের সাথে প্রতারণা করার ডেফিনেশন যিনি দেন তাকে আমার ক্যাপ্টেন খেলিয়ে দেওয়ার সাহসিকতা দেখান। শুধুমাত্র পছন্দের ক্রিকেটার না, আমার গ্রুপের ক্রিকেটার না, হয়তো এই সেন্সগুলোর কারণে যখন একজন ক্রিকেটার ম্যাচে সুযোগ পান না, কোচের গুডবিকের ক্রিকেটার না হবার কারণে যখন একজন ক্রিকেটার ম্যাচে সুযোগ পান না, এর থেকে দুঃখজনক আসলে কিছু হতে পারে না। বাংলাদেশের ক্রিকেটে এটাই হচ্ছে। বাংলাদেশ দল রাওয়ালপিন্ডিতে অসাধারণ খেলেছে, জিতেছে, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে, কিন্তু ভারতে গিয়ে পরাজিত হলেও সেই পরাজয়ের মার্জিন আরো কমানো যেত। একজন ক্রিকেটারকে নিয়ে আপনি টেস্ট খেলাচ্ছেন, 2 ইনিংস মিলে বল করেছে মাত্র 21 ওভার, আপনি ক্যাপ্টেন, আপনি সাহস পাননি তাকে 53 ওভারের আগে প্রথম ইনিংসে বল করতে আনার। সেই ক্রিকেটারের নিবেদন নিয়ে যদি আপনি প্রশ্ন তোলেন, তাহলে আপনি কতটুকু প্ল্যান করার ব্যাপারে নিবেদিত বা একাদশ সাজানোর ব্যাপারে নিবেদিত ছিলেন, যে আপনার একাদশ এমনভাবে আপনি গড়ছেন যে আপনার দলের অনলি লেফট আর্ম অর্থোডক্স বোলারকে 53তম ওভারের আগে আপনি আনার সাহস পাচ্ছেন না। আপনার সেই নিবেদন প্রশ্নবিদ্ধ হয় নাজমুল হাসান শান্ত। সবাই ভালো থাকবেন।